নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে বিশেষ করে আমরা হাজির করি বড় বড় নেতাদের, তাদের কাজের কৈফিয়ত চাওয়ার জন্যে, তাদের ওপর অভিযোগ আনার জন্যে, তাদের থেকে জবাব চাওয়ার জন্যে। কিন্তু কখনো কখনো আপকি আদালতে এমন মানুষদেরও প্রশ্ন করা হয় যাদের জনতা খুব ভালোবাসে, এমন মানুষ যাদের জনতা সম্মান করে এবং নিজের মনের উঁচু আসনে স্থান দেয়, এমন মানুষ যাদের জনতা বিশ্বাস করে। আসছেন আজকের মোকদ্দমায় এমনই একজন ব্যক্তিত্ব। সুপ্রসিদ্ধ যোগাচার্য স্বামী রামদেব আপকি আদালতে হাজির হন। এবার মোকদ্দমা শুরু করা হোক। আপকি আদালতে প্রথম অভিযোগ স্বামী রামদেবের ওপর। আপকি আদালতে স্বামী রামদেবের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি বড় বড় দাবি করতে থাকেন। স্বামীজি, আপনার সম্বন্ধে যাই শুনি না কেন আমার মনে হয় অতিশয়োক্তি। আপনি এত বড় বড় দাবি করে থাকেন যে কোনো লোকের যে কোনো অসুখ আপনি ঠিক করতে পারবেন। আমি দাবি করি না, আমি সত্যি এবং বাস্তব কথাই বলি। আমি কখনো গল্প বানাই না। আপাতত যে সত্য থাকে তাকে পুরো শক্তির সাথে আমি প্রকাশ করি, কারণ মানুষ এতদিন ভুল জেনে এসেছে। সেজন্য আমার সত্যটা ওদের মিথ্যে মনে হয়। ওরা এতদিন শুনে এসেছে যে বিপি কখনো ঠিক হয় না, বিপির জন্য সারা জীবন ওষুধ খেতে হয়। আমি ঠিক এর বিপরীত কথা বলি যে হাইপারটেনশন পার্মানেন্ট কিওর হয়ে যায়। যখন আমি এটা বলি যে এখনো পর্যন্ত হার্টের জন্য বাইপাস এনজিওপ্লাস্টিকই প্রামাণিক চিকিৎসা বলে মনে করে এসেছে, আমি বলি যে নো বাইপাস, নো প্লাস্টিক, নো এনজিওপ্লাস্টি। আমি বলি যে আপনি খালি প্রাণায়াম করুন, আপনার বাইপাস করার আবশ্যকতা নেই, হার্টের ব্লকেজ খুলে যাবে, কারণ কার্ডিয়াক প্রবলেম ঠিক হয়ে যাবে, যে পালস মিস হচ্ছে সেগুলো ঠিক হয়ে যাবে। তো হৃদয়ের মতো সংবেদনশীল বিষয়ে আমি দুটো শব্দে বললেও লোকের এমন মনে হয় যে লোকটা যা বলছে ওর মাথা কি ঠিক আছে নাকি এটা বাস্তবে কখনো হয়। আমি আপনার থেকে এটা জানতে চাই, আপনার মাথা ঠিক আছে তো? আপনি এমন কথা বলছেন। দেখুন, ওটা যখন কোনো কথা, একটা নতুন কথা মানুষ বলে না, যখন প্রথমবার পৃথিবী সম্পর্ক বলা হয়েছিল, পৃথিবী গোল, কেউ বলেছিল এটা চ্যাপ্টা, তো মানুষ তাকে শুলে চড়িয়ে দিয়েছিল। যখন কেউ প্রথমবার সত্যি অভিজ্ঞতা বলে, মানুষ তাকে মিথ্যে মনে করে। এটা স্বামীজি, বিজ্ঞানের বিষয়ও তো খাটে। শুধু মেডিকেল সায়েন্সে বহু বছর মানুষেরা যে বিষয়ে রিসার্চ করেছেন, এমন রোগ যার জন্য ডাক্তাররা লক্ষ লক্ষ টাকা নেন, কোটি কোটি টাকার হসপিটাল বানানো হয়, আপনি এক বাক্যে সেই সব কিছুকে ভুল ঘোষণা করে দেন। আমি যে সায়েন্সের কথা বলছি সেটা ২০০ কোটি বছরের পুরনো সায়েন্স। আর ডাক্তাররা যে সায়েন্সের ভিত্তিতে কথা বলছে সেটা WHO মান্য কেবল ২০০ বছরের পুরনো সায়েন্স। এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু স্বামীজি, আপনি তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে চ্যালেঞ্জ করছেন, বিদ্রোহ করছেন আপনি। আমি বলছি এই কারণে যে ডাক্তারদের এবং WHO কে প্রশ্ন করা উচিত। একজন রোগী আপনাদের কাছে আসে এবং রোগী এসে বলে যে ডাক্তারবাবু এটা একবার দেখুন। ডাক্তার বলেন যে ৩টে বাক্যে আমি তোমাকে বলে দিচ্ছি যে তুমি আসলে অসুস্থ ছিলে, সেই জন্য ডাক্তারের কাছে এসেছে যাতে ভালো হয়ে যায় ও। তুমি অসুস্থ ছিলে, তুমি অসুস্থ তাই তুমি ওষুধ খাও, এই দুটো তো কথা ঠিক। কিন্তু তৃতীয় বাক্য যে উচ্চারণটা করা হয় না, তুমি সব সময় অসুস্থ থাকবে আর আমার কাছে তুমি আসবে আর ওষুধ খেতে থাকবে। এখন এর বিপরীত কথাটা যখন আমি বলে থাকি, আমি বলি না যে তুমি অসুস্থ ছিলে, না তুমি অসুস্থ, না তুমি অসুস্থ থাকবে। এখন এর একটা ভিত্তি তো আছে, কোনো কথায় কথা স্বামীজি- নয়, ভাষণবাজি করে কথাটা বলি না। এটা কোনো ফাঁপা কথা নয়, কিন্তু আমি মানুষকে সত্যি করে দেখিয়েছি। দেখুন, ১০ কোটি মানুষ আছেন আমাদের দেশে যারা ডায়াবেটিসে ভুগছেন। ১০ কোটি লোক হয়তো হাইপার টেনশনের রোগী। আপনি যদি এদের সকলকে ঠিক করে দেন, তাহলে ওষুধ তৈরির কোম্পানিগুলো কি করবে? আমাকে ওষুধ বানানোর যে ফ্যাক্টরি, তার মালিক, সে আমাকে দান দেয় পতঞ্জলি উৎপাদন করার জন্য। তাকে আমি প্রশ্ন করেছিলাম যে তুমি কি চাইছো? পৃথিবীতে সবচেয়ে বড় ২ ঘাতক ব্যবসা, একটা হলো অস্ত্র, ২ হলো ওষুধ। আমি এই দুটোকেই পৃথিবী থেকে মুছতে চাই। তাহলে আপনারা আমাকে কেন দান করছেন? স্বামীজি, আমার এইমটা ঠিক কি? আমি পৃথিবীকে সুস্থ দেখতে চাই। তাই আমি মনে করি যে কোনো ডাক্তার যে বাস্তবে মানবিকতা মেনে চলে,
যে প্রকৃতই মানুষকে নিরোগ দেখতে চায় সে আমার বিরোধী কখনো হতেই পারে না, আমাকে কখনো গালি দিতে পারে না। আপনি দাবি করেন যে প্রায় 20 লাখ মানুষকে আপনি ট্রিট করেছেন, রোগ থেকে মুক্তি দিয়েছেন। এখন কিভাবে বিশ্বাস করব এই দাবি? আপনার কাছে কোনো ডকুমেন্টেশন আছে, কোনো প্রুফ আছে? प्रत्यक्ष किम प्रमाणम सच को आच नहीं। আপনি মনে করুন এই আমাদের এখানে যতজন অডিয়েন্স বসে আছেন, ধরুন যদি আমি এখন এনাদের প্রাণায়াম করতে শুরু করি, আপনি ওয়েট মেশিন নিয়ে আসুন একবার। ওয়েট মেশিন এনে এদের সবার ওজন করিয়ে নিন এবং আপনার সামনে এদের 15 মিনিট প্রাণায়াম করাবো, তারপরে দেখবেন এদের 250 গ্রাম থেকে আধ কিলো পর্যন্ত ওয়েট কম হয়ে গেছে। আর কি প্রমাণ লাগবে? স্বামীজি, ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম, যারা মেডিকেল সায়েন্সের ডক্টর, তারা বলেন যদি কোনো মানুষের 1 সপ্তাহ পর্যন্ত রোজ 2 কিলো করে ওজন আপনি কম করেন, মানে 1 সপ্তাহে 14 কিলো, তাহলে তো মানুষটা মরেই যাবে এর ফলে। 7 দিনের মধ্যে আমি এগুলো বলি। প্রথম দিনে কারো অর্ধেক কিলো, কারো 2 কিলো কম হয়ে যায়। দ্বিতীয় দিনে তো অ্যাকচুয়ালি কম হয়, তৃতীয় দিনে আবার 8 কিলো কম হয়, তারপরে 250 গ্রামে এসে যায়। আমি লোকেদের 3 থেকে 6 মাসের ভেতরে 25 থেকে 60 কিলো পর্যন্ত মানুষের 3 থেকে 6 মাসের মধ্যে 60 কিলো কমিয়ে দিয়েছি। শুরুর দিকে 2 কিলো কম হয়ে যায়, যারা মানে পরে আধা কিলো কম হতে থাকে, তো আর যাদের কম হতে থাকে তাদের বেড়েও যায়। আপনার শিবিরে হাজার হাজার মানুষ একসাথে প্রাণায়াম করতে থাকে, একসাথে যোগবিদ্যা শেখে। তাদের মধ্যে 10-12 জন লোক দাঁড়িয়ে বলে, হ্যাঁ আমার লাভ হয়েছে, আমি ঠিক হয়ে গেছি। এমনও তো বহু মানুষ থাকতে পারে যাদের কোনো উপকার হয়নি। আমি সবাইকে বলি, যারাই আমার সামনে দাঁড়িয়ে বলে তাদেরকে ইনকোয়ারি করো। যারা আমার কাছে আসে, কেউ তো ফ্রিতে এখানে আসে না, আমি ওদের থেকে অনুদান নিয়ে থাকি। আর ওই মানুষটা যদি লাভ না হয় তো মানুষেরা আমাকে এখান থেকে বাইরে যেতেই দেবে না। আপনি তো আমাকে সুস্থ শরীরে যেতে দেবেন? ওই লোকের আমাকে জুতো মারবে যদি লাভ না পায়। স্বামীজি, যদি ধরে নেন আপনার চিকিৎসায় কোনো কোনো ব্যক্তির ক্ষতি হয়েছে, কোনো হার্ট পেশেন্টের বলহরি হরিবোল হয়ে গেছে, কোনো ডায়াবেটিস রোগীর অসুখ আরো বেড়ে গেছে, তো কাকে ধরবে ওরা? প্রথম কথা, যার বলহরি হরিবোল হওয়ার কথা তাকে দুনিয়ার কোনো শক্তি বাঁচাতে পারবে না। স্বামী রামদেব কেন, প্রভু নারায়ণ নেমে এলেও তাকে বাঁচাতে পারবেন না। প্রথম কথা, আমি কোনো ওষুধ দিই না। দ্বিতীয় কথা, তাকে নিয়ে কোনো খারাপ কাজ করাই না। আমি শ্বাস থামিয়ে দিলে আমার উপরে মামলা চলতেই পারে। আমি বলি শ্বাস নাও, ছাড়ো। আর নিলে আর ছাড়লে আজ পর্যন্ত পৃথিবীতে কেউ কখনো মরেনি, আর কখনো হবেও না। ওষুধ খেতে খেতে এটা আমি রসিকতা করছি না, এটা কিন্তু বাস্তব। প্রায় 90% মানুষ ওষুধ খেয়ে খেয়েই মরে যাচ্ছে, আর 10% মানুষ বিনা ওষুধে মরে যাচ্ছে। তাদের কি হবে? একটা কথা, এর থেকেও বেশি জরুরি কথা হলো, যে লোকটা ওষুধ খাচ্ছে আর ওষুধ খেতে খেতে সাইড এফেক্ট হয়ে যাচ্ছে, তাদের দায়িত্বটা কে নেবে? সেই কারণে যে মানুষের ক্ষতি হচ্ছে, শুধু ওষুধের উপর এটা লিখে দেওয়া যে এই ওষুধটা খেলে পরে সাইড এফেক্ট হবেই, এইটুকুই কি যথেষ্ট? যদি আপনার কথা মানতে হয় তাহলে কি করা যাবে? সমস্ত হসপিটাল বন্ধ করে দেওয়া হবে, বা ওষুধ বানানোর কোম্পানিগুলো বন্ধ করে দেওয়া হবে? এই দেশে ডাক্তার এমনিতেই তো কম রয়েছে। দেশের জনসংখ্যা 100 কোটিরও বেশি। 50,000 রোগীর পিছু একজন মাত্র ডাক্তার। 50,000 রোগীর পিছু একজন মাত্র ডাক্তার। যদি এই যোগ না করাই তো মানুষ মরবে, কারণ 50,000 মানুষকে একজন ডাক্তার কি করে সামলাবে? দ্বিতীয় কথা, প্রতি 2 জনে একজন অসুস্থ। প্রতি 2 জনেই নয়, আমি বলছি রোগ নেই এমন মানুষ আঙুলে গোনাই যায় না একেবারে। রোগ কি ধরনের? 50% মানুষের তো হেভি মেন্টাল স্ট্রেস, যার মডার্ন মেডিকেল সায়েন্সে কোনো চিকিৎসাই নেই। দ্বিতীয় কথা, 50% লেডিজের অ্যানিমিয়ার প্রবলেম, অ্যানিমিক রয়েছে। 10 কোটির মতন মানুষ ডায়াবেটিসে ভুগছেন, 10 কোটির মতো মানুষের বিপি রয়েছে, 5 কোটির মতন মানুষের ভয়ঙ্কর আর্থাইটিস রয়েছে, 5 কোটির মতো মানুষ আছে যারা ভালো করে হাঁটতেই পারে না, তাদের ওবেসিটি আছে, 1 কোটি কাছাকাছি মানুষের হার্টের প্রবলেমটা রয়েছে, ক্যান্সারের প্রবলেম আছে, আস্থামার প্রবলেম আছে, কিডনির প্রবলেম এই আছে। সবের জন্য একটাই ডাক্তার, স্বামী রামদেব। দেখুন, আমি যদি বেঁচে থাকি এই কথাটা তো আমি করে দেখাবই। সারা পৃথিবীর জন্য আমি এমন একটা জিনিস বানাবো যাতে পৃথিবীতে আর কাউকে ওষুধই খেতে হবে না। আর এটা আমি বলছি না, এটা আমাদের ঋগ্বেদে, পৃথিবীর সব থেকে পুরনো পুস্তক, এবং ঋগ্বেদের ভেতরে ভারতের মনীষীরা सृष्टि के आदि में उद्घोष किया था आवात वाही भेषजम तुम ही विश्व भेषजो। প্রাণী ঔষধ। দুর্ভাগ্য, আমাদের জার্মানিতে চার্কোলজি পড়ানো হয়, মহর্ষি চড়কের কথা ওখানে পড়ানো হয়েছে। আর আমার মতো মানুষ যদি চড়ক, পতঞ্জলি এবং সুস্থতার কথা বলি, বলা হয় যে এই মানুষটা এমন তো নয় যে গুজব ছড়াচ্ছে, অতিশয়োক্তি করে চলেছে। আমি বলি যে প্রাণ একটা মেডিসিন, আর এই প্রাণরূপী ঔষধি সবাই ফ্রিতে পেয়ে থাকে। ব্যাস একটা কাজ হওয়া উচিত নয়, জমির উপরে ট্যাক্স লাগানো হয়, আপনারা যে জল খান তার উপর ট্যাক্স লাগানো হয়,
এখন অক্সিজেনের উপর কোনো ট্যাক্স লাগে না, যেটা আপনারা কিন্তু নেন। যেভাবে আপনি কাজ করে যাচ্ছেন মনে হয় অক্সিজেনের ওপরও ট্যাক্স লাগাবেন আপনি। যদি কোনো উন্মাদ মগজের মানুষ আসে অর্থমন্ত্রী হয়ে এই দেশে, তাহলে অক্সিজেনের উপরে সে তো ট্যাক্স লাগিয়ে দেবে, কারণ একজন মানুষ সারা দিনে ১৬০০ টাকার অক্সিজেন নেয়। একটা অক্সিজেনের সিলিন্ডার ২০০ টাকাতে পাওয়া যায়। সারাদিন একজন ব্যক্তি হসপিটালে না গিয়ে, ডক্টরের কাছে না গিয়ে, প্রায় ২০০ টাকা সিলিন্ডারের ৮টা সিলিন্ডার ব্যবহার করে ১৬০০ টাকার। এক মাসে ৪৮,০০০ টাকার অক্সিজেন একজন মানুষ ব্যবহার করে একদিনে, মাত্র একদিনে। একজন মানুষ নিজের জীবনে ৩ থেকে ৫ কোটি টাকার অক্সিজেন ব্যবহার করে। এসবে আপনার অ্যাকাউন্টিং খুব ভালো দেখছি। আর একজন মানুষ, আমি রাষ্ট্রবাদের কথা বলছি, আমি বলছি লোকেরা বলে না দেশ আমাদের কি দিয়েছে, আমি বলি দেশ তো আমাদের অক্সিজেন দিচ্ছে, এর ওপরে তো কোনো ট্যাক্স নেই। কারণ আমাদের দেশের নিয়মকানুন এতটাই খারাপ হয়ে গেছে। যেমন আমি বলছি না, দেশে যদি কেউ ভিক্ষা চাইতে গিয়ে ধরা পড়ে তো তাকে হাতকড়া পরানোর আদেশ রয়েছে। দেশে যদি কেউ ভিক্ষা চাইতে গিয়ে ধরা পড়ে তাহলে হাতে হাতকড়া পরিয়ে তাকে জেলে পাঠানোর আদেশ আছে আমাদের গভর্নমেন্টের। আর দেশের অর্থমন্ত্রী বাইরে গিয়ে বিদেশিদের কাছে ভিক্ষা চেয়ে এলে তার গলায় ফুলের হার পরানো হয়ে থাকে। এমনই তো আমাদের দেশের হাল। স্বামীজি, আপনি দাবি করেন আপনি বড় বড় মানুষকে ঠিক করে দিয়েছেন, কারোর কোনো রোগ নেই, কিন্তু আমি শুনেছি যে প্রাণায়াম করতে করতে আপনার অন্ত্র পেঁচিয়ে গেছিল, আপনাকে চিকিৎসা করতে নিউ ইয়র্ক যেতে হয়েছিল। আসলে কি হয়েছে, এখন লোক ভাবে যে স্বামী রামদেবের উপরে আক্রমণ কিভাবে করব। এই বাবার ওপর নারী সংক্রান্ত অভিযোগ আনা যাবে না, আমি লেডিসদের টাচও করি না, ছুঁয়েই দেখি না, কখনো পিকচার দেখতে আজ পর্যন্ত আমি যাইনি, একটা টাকাও ব্যাংকে অ্যাকাউন্টই খুলিনি, তো জমা করা তো প্রশ্নই আসে না। কৃষকের ঘরে জন্ম নিয়েছি, কৃষকের বাচ্চাদের ব্যাংকের খাতাই থাকে না। সেই সময়ে আমি আসলে আমি আপনার জন্মেছিলাম। কাছে একটা লিমিটেড কথা জানতে চাইছি। এখন আমি আপনাকে প্রশ্ন করছি যে আপনি আপনার নিজের চিকিৎসার জন্য কখনো কোনো ডক্টর? আমি সবাইকে এটাই বলছিলাম, মানুষ ভাবে স্বামী রামদেবের উপর অভিযোগটা কি আনবো। তখন সবাই বলে যে অভিযোগ লাগাও যে ও পেট ঘোরাতে থাকে ঠিক জাঁতার মতন। তখন বলে দাও যে ওর পেটটা নাকি পেঁচিয়ে গেছে। আরে পেটটা কি ক্যাসেটের রিল নাকি যে পেঁচিয়ে যাবে, যত সব। আর দ্বিতীয় যেটা বলে চিকিৎসা করাতে আমেরিকায় চলে গেছে। এমনিতেও সারা পৃথিবী জানে যে আমি আমেরিকার নীতির ঘোর বিরোধী। আমি অপরাধী সাদ্দাম হোসেনকে নয়, বুশকেই বেশি অপরাধী বলে মনে করি, যে ইরাককে ধ্বংস করে রেখেছে। আর একটা কথা, ওরা বলে আমেরিকায় চিকিৎসা করাতে চলে গেছে স্বামী রামদেব। আমি বলি এখনো পাসপোর্টই করাইনি আমি। আর একটা কথা হলো, অভিযোগ কি করে মানুষ, গুজব কি করে ছড়ায়, যেটা দ্রুত ছড়ায়। বলে বাবা রামদেব রোজ কপালভাতি করে, অগ্নিসার ক্রিয়া করে, পেটটাকে ঘোরাতে থাকে, একদম জাঁতার মতন আর কি। আর বলে দাও যে পাকস্থলী পুরো পেঁচিয়ে গেছে। এখন বলছে যে তাহলে এর উদ্দেশ্যটা কি হতে পারে। আসলে এর উদ্দেশ্য হলো কিছু লোক আর কি চক্রান্ত করতে থাকে। ওরাই তো এটা বলতে চায় যে স্বামী রামদেব যে নিজেই অসুস্থ, সে মানুষের কি চিকিৎসা করবে, সেই জন্য গুজব ছড়াচ্ছে। গুজব তো এটাও উঠেছিল যে আপনি দিল্লির অ্যাপোলো হসপিটালে ভর্তি হয়েছিলেন নিজের হার্টের চিকিৎসা করানোর জন্য। আসলে যেটা হয়েছিল, আমি না হরিদ্বার থেকে একটা গুরুকুল আছে আমার রেভারিতে, আশ্রমেরই, আমি ওখানে একটা যাত্রার জন্য গিয়েছিলাম। তো হরিদ্বারে গুজব খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, ছোট্ট জায়গা তো গুজব তাড়াতাড়ি ছড়ায়। আর ওখানে বাবাও অনেক বেশি থাকেন। আসলে এমনিতে আমি বাবাদের সেরকম পাত্তাই দিই না, যে আমার খারাপ লাগে আমি বাবাদের বিরুদ্ধেও তখন বলে দিই, আমি জ্যোতিষের তান্ত্রিকদের বিরুদ্ধেও কখনো বলে দিই, আমি নিজেও যদি রাজনীতি থেকে শত হাত দূরে থাকি তাও এ বিষয়ে কথা বলে দিই। তো ওখান থেকে গুজব তাড়াতাড়ি ছড়ায়। আমি ওখানে যাই তো বলে বাবাজি হার্টের অপারেশনের জন্য গেছেন, কারণ হার্টের, আমি বলি যে যখন বাইপাস করার প্রয়োজনই নেই তখন লোকজন এসব বলতে চায় গুজব ছড়িয়ে দিয়ে। ওর তো নিজেরই হার্টের অপারেশন হয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার হার্ট একদম ঠিকঠাক রয়েছে, একদম, মানে কোনো বাইপাস করানো হয়নি। মানে লোক গুজব এমন ছড়িয়ে দেয়। গুজব কিভাবে ছড়ায়, একটা তো আছে বৈদিক সংস্কৃতি, একটা হলো সাপ সংস্কৃতি, একটা হলো ষাঁড় সংস্কৃতি। বৈদিক সংস্কৃতি যেটা সনাতনে চলে আসছে, কারো সভা খারাপ করতে গেলে সাপ এবং ষাঁড় ছেড়ে দাও, এটাই সাপ আর ষাঁড় সংস্কৃতি। একজন আমাকে বলেছিল, রাজনৈতিক পার্টিতে যুক্ত, পার্টির নামটা আমি নিচ্ছি না কারণ এই ধরনের কাজ করে থাকেন। তৃতীয় এমন হয়, তৃতীয় হলো গুজব সংস্কৃতি। যেমন গণেশজি দুধ খাচ্ছেন, তো প্রশ্ন কিভাবে খাবে, চামচ করে দুধ খেলে তো বোঝাই যাবে না যে পড়েছে কি পড়েনি, এবং সাদা পাথরের মূর্তি হলে তবেই তো সে খাবে। আর বলে পাপী মানুষের হাত থেকে খাবেই না, সারা পৃথিবী সবাইকে খাইয়ে দিল, কারণ কেউ তো নিজেকে বলবে না যে আমি পাপী। এই গুজবগুলোই আমার সম্বন্ধে ছড়ানো হয়েছে। স্বামীজি, সওয়াল জবাবের একটা লম্বা তালিকা আছে আমার কাছে। আপকে আদালতে স্বামী রামদেবের উপর জনতার মোকদ্দমা চালু থাকবে একটা ব্রেকের পর।
আপকি আদালতে আজ আমরা জনতার পক্ষ থেকে মোকদ্দমা চালাচ্ছি স্বামী রামদেবের ওপর। আপকি আদালতে স্বামী রামদেবের ওপরে অভিযোগ হলো যে ইনি রীতিমতো দ্বিচারিতা করেন। স্বামীজি, আপনি মানুষকে শেখান অনুশাসনে থাকতে, আপনি মানুষকে শেখান ফ্যামিলি ভ্যালু, কিন্তু আপনি নিজেই ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিলেন ছোটবেলায়। দেখুন, কথাটা হলো, আমি বারবার বলি, যোগ নাম পালানোর নয়, যোগ নাম জাগার। আমি ঘর ছেড়ে পালাইনি, আমি মানুষের ঘর বানিয়ে দিয়েছি। আসলে মানুষ ত্যাগ বলে থাকে, স্বামী রামদেব ত্যাগী। এই জন্য আপনি বলেছেন যে আমি ছেড়ে পালিয়েছি। আমি কিছু ত্যাগই করিনি। আমি তো ত্যাগী বলিই না নিজেকে, কারণ আমি এক মাকে ছেড়েছি, হাজার মায়ের আশীর্বাদ আজ পাচ্ছি। আমি একজন বাপকে ছেড়েছি, হাজার হাজার পিতার ভালোবাসা আমি পাচ্ছি। আমি এক ভাইকে ছেড়ে দিয়েছি, হাজার হাজার ভাইয়েদের হাত পেয়েছি সাহায্যের জন্য। তো আমি বাড়ি ছেড়েছি, আমি তো বলি যে আমি তো পালাইনি, আমি তো জেগে আছি। আপনি সন্ন্যাসী হয়েছেন, ঘর পরিবার ছেড়েছেন, পার্থিব সুখ ছেড়েছেন, কিন্তু যখন কাগজ পড়ি তখন জানতে পারি যে আপনার পার্থিব সুখের অতটাই শখ যতটা কোনো সংসারে মানুষের থেকে থাকে। যেমন নিউ ইয়র্ক টাইমসে লিখেছে যে আপনি বড় গাড়িতে চড়েন, এমন মানুষের সঙ্গে আপনার বন্ধুত্ব যারা নাকি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করে, বড় বড় প্যালেসিয়াল ঘরে আপনি আমি থাকেন। নিজে, আমি বলছি আমি বিদেশি গাড়ি কিনবই না। এখন যদি কেউ আমাকে নিয়ে যেতে আসে রিসিভ করার জন্য, তখন আমি কি রিসিভ করার জন্য যে আসে তাকে বলবো যে আমি এই গাড়িতে চড়বো না? সৌজন্যতা তো আপনাকে রাখতেই হবে। এখন যে এই কথাটা, আমি যার ঘরে থাকি, এই ধরে নিন আজকে দেশের একজন শীর্ষ ব্যবসায়ী আমার সঙ্গে যুক্ত, কিংবা শীর্ষ রাজনৈতিক নেতা যুক্ত, শীর্ষ অভিনেতাও আমার সঙ্গে যুক্ত, একজন সাধারণ মানুষও যুক্ত। আমি এমনটা তো বলি না যে ভাই আমি মানে যার তার বাড়িতে যাই, সেই মানুষটি অপরাধী ও উগ্রবাদী ও হিন্দুস্তানের মানুষ। আমি যারই বাড়িতে যাই, মতবিরোধ থাকতেই পারে। মতবিরোধ এটা হতে পারে যে কোনো মানুষ মাল্টি ন্যাশনালকে সমর্থন করছে, বা হতে পারে আমি তার বিরোধিতাও কিন্তু আপনি করছি। ঘোর বিরোধী মাল্টি ন্যাশনালের। আমি মাল্টি ন্যাশনালের বিরোধী ঠিক নই, আমি দেশের সম্পত্তি এবং দেশের স্বাস্থ্য নিয়ে মানুষের সাথে যে খেলা হয়ে থাকে না, তার আমি বিরোধিতা করি। আপনি চিপসের বিরোধী, আপনি কোল্ড ড্রিঙ্কসের বিরোধী, আপনি ওইসব খেলে মানুষের হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়, প্যারালাইসিস পর্যন্ত হতে পারে, ব্রেন ড্যামেজ হতে পারে। ওগুলো খেলে আপনার দাঁত পর্যন্ত খারাপ হয়ে যায়। 7 দিন আপনার দাঁত রাখলে সেটা শেষ হয়ে যাবে। আর দুমুখ মাপকাঠি, আমেরিকায় যে পেপসি কোক খাওয়ানো হয় তার ভিতরে পিএইচ ভ্যালু থাকে 5.8 এর, আর যে হিন্দুস্তানে যেগুলো খাওয়ানো হয় তার ভেতরে 2.8 বা 2.4, 2.5, 2. তো এই দুমুখ মাপকাঠি, মানে আপনার ঘরে যে টয়লেট সাফ করার জন্য অ্যাসিড রাখা হয় না, ততটাই পিএইচ ভ্যালু এই ড্রিঙ্কসে থাকে। সেই জন্য আমি লোকেদেরকে বলি, ঠান্ডার অর্থ বলো না। এরা সবকিছু মানুষের, দেশে সবাই জানে। এতে কি দোষ করেছি আমি? মানুষদের বলি যে দেখো, এটা খেলে তোমাদের হাড় দুর্বল হবে, অস্টোপ্রোসেসের প্রবলেম হবে। তো জিরো টেকনোলজি জিনিস 2 টাকার টমেটো চাটনি বানিয়ে বেচছে মাল্টি ন্যাশনালে 80 টাকাতে। দেশের সম্পত্তি বাইরে লুট করে নিয়ে যাচ্ছে। 4 টাকা কিলোর নয়, সস্তায় আলু নিয়ে নেয় 2-3 টাকা কিলোর। আর টমেটো তো কখনো কখনো পচে যাওয়া কিনে নেয় 50 পয়সা কিলোতে, জানো তো তুমি? 2 টাকা কিলোর আলু, 3 টাকা কিলোর আলু চিপস বানিয়ে বিক্রি করছে 300-400 টাকার কিলোতে। দেশের সম্পত্তি নিজের দেশের বাইরে যাওয়াটা, এটা বোধহয় আমি মনে করি দেশের জন্য ভালো নয়। আমি বলে থাকি, বার্গার মানে বরবাদ করার পথ, পিৎজা মানে স্বাস্থ্য পান করে নেয় সে, ঠান্ডা মানে টয়লেট ক্লিনার। এবং এখন কসমেটিকেরও তো বিরোধিতা করি আমি। লোকে বলে ফর্সা হওয়ার রহস্য, বলো কি বলে এখন অ্যাডে কি শুনি বলুন আপনারা? ফেয়ার অ্যান্ড লাভলি লাগালে ফর্সা হওয়া যায়, তাহলে মোষের গায়ে লাগান দেখি। যখন আমি বলি যখন মোষ ফর্সা হচ্ছে না, তখন মানুষ ফর্সা হয়ে যাবে। একজন খুব চেষ্টা করেছে যে নিজের মোষের পিঠে 10 বছর ধরে লাগিয়েছে, ও 1 ইঞ্চিও ফর্সা হয়নি। সেজন্য আমি বলি যে ফর্সার রহস্য কপালভাতি প্রাণায়াম। তো এমন জিরো টেকনোলজি জিনিস বানিয়ে মানুষকে বোকা বানিয়ে 90% মাল্টি ন্যাশনাল, যত জিরো টেকনোলজি ওনার কথা বলছে আমি, যত জিনিস বানানো কোম্পানিগুলো, 90% পুঁজি দেশের শেয়ার মার্কেট থেকে, ডিভেঞ্চার মার্কেট থেকে, দেশের ব্যাংক থেকে একত্রিত করে। আর 90% যে জিনিস বিক্রি করে তার যা প্রফিট হয় সেটা বাইরে নিয়ে চলে যায়। আর নিজের দেশের মানুষদের বোকা বানিয়ে দিয়ে ভিক্ষা দেওয়ার মতন 10% দিয়ে আর দেশের সম্পত্তি বাইরে লুট করে নিয়ে চলে যাচ্ছে। এটা কি রাষ্ট্রদ্রোহিতা নয়? ধোঁকা নয়? সাধারণভাবে আমাদের সন্ন্যাসী সাধু বাবারা যে আছেন, যখন ওনারা বিদেশে ঘুরে আসেন তখন ওনাদের ওপর সম্মানের ছাপ লাগে। যখন তারা বিদেশি মাল্টি ন্যাশনাল দ্বারা স্পন্সর হয়ে থাকে তখন ওদের নাম হয়।
আপনি দেশি বাবা হয়ে কিভাবে নাম কামিয়ে ফেললেন? আমি দেশের লোকদেরকে সম্মান আর স্বাভিমানের সঙ্গে বাঁচতে শিখিয়েছি, সেই জন্য মানুষ আমাকে সম্মান দেয়। আসলে আমি না নিজেই নিজেকে ভণ্ডামি করে প্রতিষ্ঠিত হইনি। এই যে কোনো জিনিস বড় লেভেলে পৌঁছায় না, কিছু মানুষ আমার সম্বন্ধেও ভাবে। স্বামী রামদেবকে 2 বছর আগেও পৃথিবীর মানুষ জানতোই না, তা 1 বছর এমন কি করে ফেলেছে যে সমস্ত মানুষ পাগল হয়ে গেছে। আগে লোকজন হিরোর জন্য পাগল হতো, নয় কোনো হিরোইনের জন্য পাগল হতো, আজকে তো বাবার জন্য পাগল হচ্ছে। তাহলে আমি এমন কি করে আমি ফেললাম? তো এটা শুনেছি হিরো হিরোইনরাও আপনার জন্য পাগল। এতে একটা ব্যাপার আছে, হিরোইনদের যে আমাদের কাছে ঘেঁষতেই দিই না, কিন্তু তাদেরও আমি যোগ শেখাই, ওরা যোগের জন্য পাগল। আমি তো মানুষদেরকেও বলে থাকি ভ্রান্ত কোন ধারণায় কোন থেকো না। হিরোইনকে আপনি যোগ শিখিয়েছেন একটু বলে দিন। আসলে আমি কখনো পিকচার তো দেখিনি, তাই বেশি নাম আমার মনে থাকে না। তবু ধরুন যেমন অমিত জি রয়েছেন, অমিতাভ বচ্চন জি, উনি যোগ করেন, প্রাণায়াম করেন, এবং প্রাণায়াম করার পরে খুব এনার্জি উনি থাকেন, ওনার প্রবলেম ভালো হয়ে গেছে। তো মানে আপনি ওভারঅল প্রায় মোটামুটি এই ধরুন একবার, এখন মনে করতে গেলে আরেকটু সময় লেগে যাবে আমার। আমি যোগকে কপটতার সাথে স্থাপিত করিনি। গুজব ছড়িয়ে, মানুষকে পাগল বানিয়ে, মানুষকে বিপদগামী করে ধর্মের নামে আমি ভ্রান্ত ছড়াইনি। ধর্মের নামে যে মানুষের ভুল ছিল সেগুলো ভেঙে দিয়েছি আমি। আমি বলি যে লোকজন এখন বোধহয় এটা তো খুবই ভালো যে ইলেকট্রনিক মিডিয়ার জিনিস নয়, প্রিন্ট মিডিয়া উঠিয়ে দেখো না, রাশিফল দেখা যায়। আমি বলি ভাই, রাশিফল লেখকরা একটু মাথা খাটান, একটু ভেবে দেখুন তো একবার। রাম এবং রাবণ দুজনের রাশি এক, কংস আর কৃষ্ণ দুজনের রাশি এক, মাননীয় মুলায়ম সিংজি আর মায়াবতী দুজনেরই রাশি এক। আর পার্টির স্তরে যদি দেখা যায় তাহলে বোন সুষমাজি এবং বোন সোনিয়া গান্ধী দুজনেরই রাশি এক। এবং আজকাল সব থেকে গরমাগরম বিষয়, দেশের জয়েন্দ্র সরস্বতী জয়ললিতা দুজনের রাশি এক। তো আমি বলি ভাই, আপনি কি দিতে চাইছেন? এবং এই আপনি আমার সামনে দাঁড়ানো রজত শর্মা এবং রামদেব দুজনের রাশি তো এক। একজন হয়ে গেছে বাবাজি, একজন হয়ে গেছে বাবাজি, আর আপনি পেয়ে গেছেন সীতা দেবীকে। স্বামীজি, যদি কোনো ভণ্ডামি না থাকে, কোনো কপটতা না থাকে, তাহলে আপনি এই গেরুয়া কেন পরেছেন? আচ্ছা, আমি যদি কালো কাপড় পরে আসতাম তাহলে আপনি জিজ্ঞেস করতেন আমি কালো কাপড় কেন পরেছি? আমি মাথা নাড়া হয়ে এলে আপনি প্রশ্ন করতেন মাথা কেন নাড়া করেছি আমি? এখন আমি দাড়ি আর গোঁপ চুল মানে যা ছিল ঠিক তেমনি আপনার সামনে এসে বসে গেছি, আপনি এটাও প্রশ্ন করতে পারেন আমি দাড়ি গোঁপ কেন রেখেছি। এখন আপনি বলুন তো, আপনি কেন কেটে রেখেছেন? হ্যাঁ, স্বামীজি, আমি এই জন্য প্রশ্ন করছি, রাবণ যখন সীতাকে হরণ করেছিলেন তখন গেরুয়া বস্ত্র পরে করেছিলেন। আজকালও অনেক রাবণ এদেরকে হরণ করছেন। আপনাদের টিভিতেও দেখানো যা থাকে, চরিত্র হনন হয়ে এই গেরুয়া কাপড় পরি মানুষ করে যাচ্ছে। এটা দেশের সংস্কৃতি নয়, কিন্তু একটা কথা আপনাকে আরো বলছি, আগেও এই দেশে জাগিয়েছে তো গেরুয়া কাপড়ধারীরাই জাগিয়েছেন, ভণ্ড সাধুরা নয়। গেরুয়া কাপড়, গেরুয়া কাপড় দেশের সংস্কৃতির চিহ্ন। মানুষ যাদের হৃদয়ে দেশের জন্য ব্যথা এবং দুঃখ ছিল, সেই মানুষেরা যারা নিজের রাষ্ট্রধর্ম বুঝতে পারত, যারা দেশের প্রতি নিজের দায়িত্ব বুঝতে পারত, তারা সন্ন্যাসী ছিল। যারা 4টে বেদ কমপক্ষে অধ্যয়ন করত, তাদের জ্ঞান বিজ্ঞানের শিক্ষা এবং দীক্ষা ছিল, তারা বিমান শাস্ত্র পর্যন্ত বানাতে শিখেছিল, তারা ব্রহ্মাস্ত্রও বানাতে জানতেন এবং গীতার পাঠ করাতেও তারা জানতেন। আগেও এই দেশকে বাঁচালে এই গেরুয়া সংস্কৃতি বাঁচিয়েছিল, এবং ভবিষ্যতেও এই দেশকে কেউ বাঁচালে এই গেরুয়া কাপড়ধারীরাই বাঁচাবে, এই ভ্রষ্ট মানুষেরা বাঁচাবে না। স্বামীজি, আপনার বিষয়ে হরিদ্বারে যেখানে আপনার আশ্রম আছে সেখান থেকে কিছু খবর আছে। বলুন। স্বামী রামদেবের গুরু স্বামী শঙ্করদেব একদম অতি সাধারণ একটা কুটিরে অনামী জীবন কাটান, কোথাও যাওয়া আসার জন্য রিক্সা ব্যবহার করেন, আর ওনার চালার কাছে বড় বড় গাড়ি রয়েছে। এ আরে আমি বলবো আমি কি জিনিস? আপনি আমার সম্পর্কে প্রশ্ন করছেন, আমার গুরু সম্বন্ধে জানতে চাইছেন? মানুষ আমাকে এয়ার কন্ডিশন রুমে রাখে, আমি তো আর এসি চালাই না। কেউ এসে গেলে হয়তো তখন এসি চালাই, কারণ ওরা ঘামতে থাকে। এখন আমি যখন এখানে আসি আমাকে বলে, স্বামীজি আপনার এটা কাপড়, এখানে এয়ার কন্ডিশন, এটা তো আপনার ঠান্ডা লাগছে না? আরে ঠান্ডা লাগবে প্রতিবেশীদের, আমার কেন লাগবে? আমি নিজের শরীরে 2টো বস্ত্রই পরি। আমি দুবেলা, সেটাও যদি আমার বেশি খিদে না হয় তখন একবেলাই আমি খাবার খাই। গত 9 বছর ধরে আমি আনাজ খাই না। আমি দুধ আর ফল খাই, এবং দুধ ফলেও কোনো আগ্রহ নেই, তখন আমি তরি তরকারি খেয়ে নিই। যা আমি পাই আমি খুব কম করেই খাই। 2টো বস্ত্রে পরে চলি, একটা কাপড় 3 বছর ধরে চলছে আমার। পায়ে যে খড়ম পরি
পথে যদি কেউ গড়বড় করে তো অস্ত্রের কাজ হয়ে যায়, আর চলার জন্য এটা প্রায় 5 বছর চলছে। আমি আমার ব্যক্তিগত লাইফে ইন্ডিভিজুয়ালি ইন্টারেস্টেড। আমি কখনো একটা টাকাও খরচ করার আগে এটা মনে করি যে আমি এই টাকাটা খরচ করছি, এটা কেন খরচ এসব করছি তো আমি? ঠিক আছে, আপনার প্রপার্টি কত আছে? আমি মোটামুটি গত 2-2.5 বছর ধরে 10, 15, 20, 25, 30 হাজার মানুষকে সকালে উঠিয়েছি এবং আমার কাছে নিজের কাছে ডাকি। ওরা পয়সা দিয়ে টাকা ওরা খরচ করে। আমাকে 1100-2100 টাকা, কখনো কখনো তো লোক বেশিও দিয়ে দেয়। আমার কাছে টাকা দিয়ে ওরা আসে, লোকেদের থেকে টাকা নিয়ে ওদেরকে উঠিয়ে দিই, যাদের আমি উঠিয়েছি আর কি। তাহলে ওরা যে টাকাটা দেয় কিসের জন্য দেয়? এ টাকা আমি ইন্ডিভিজুয়ালি নিতে পারতাম। আর আমি এই দেশের হয়তো সবথেকে বেশি ইন্ডিভিজুয়াল ইনকাম করা ব্যক্তি হতে পারতাম, কারণ মানুষের প্রয়োজন আছে স্বামী রামদেবকে। ওদের স্বামী রামদেব আরোগ্য দেয়, সেজন্য ওরা আমার কাছে আসে। তো এই যে ওরা আমাকে টাকাটা দিচ্ছে, সেই টোটাল টাকাটা যোগ মন্দির ট্রাস্টে যায়, যেটা পতঞ্জলি যোগের জন্য খরচ করা হয়। আর এখনো পর্যন্ত আমি কোটি টাকার পেছনে খরচ করে ফেলেছি। তো একটা টাকাও আমার ব্যাংকে ব্যালেন্স তো নেই। পুরো দেশের ভেতরে সব জায়গায় এনকোয়ারি করা যেতে পারে, এবং 1 ইঞ্চিও আমার নামে কোথাও কোনো জমি নেই। এটা আমি পুরোপুরি আপনার কাছে বলছি, মানে সবার সামনে সবাই রয়েছে, ইনকোয়ারিও করতে পারে যে চায়। এই দেশকে আমি পৃথিবীর সবথেকে বড় আর্থিক এবং সবথেকে বড় সাংস্কৃতিক শক্তিরূপে বানাতে চাই, এবং দেশের লোক চাইলে তো একদিনে আমি ডলার আর পাউন্ডকে নিচে এবং টাকাটাকে উপরে ওঠাতে পারবো। এটা আমার ভেতরে শক্তি। এখন তো আপনি অসুখের কথাই শুনেছেন, অন্য কথাও শুনলে হয়তো আপনি ভাববেন যে এসব কি চলছে ভাই। অন্য সব বিষয় নিয়ে যে অভিযোগ আছে সে নিয়েও আপনার মতামত জানতে চাইব একটা ব্রেকের পর। আপকি আদালতে আজ সওয়াল জবাবের ঘেরাটোপে রয়েছেন স্বামী রামদেব। আপকি আদালতে স্বামী রামদেবের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি ব্যবসার ভিত্তিতেই চলেন। স্বামীজি, আপনি মানবেন যে যত টাকা আপনাকে মানুষ দিয়েছে অত টাকা আর কোনো বাবা পাননি? আমি মানুষের থেকে আমার একটা বড় কাজ করার ছিল, এই কাজটা বোধহয় গভর্নমেন্টের করার ছিল। কোনো গভর্নমেন্ট করেনি। দেশের স্বাধীনতার পর প্রকৃতপক্ষে দেশের গভর্নমেন্ট লুট করেছে। যতটাই দেশকে ইংরেজরা লুট করেছে, বোধহয় তার চেয়ে বেশি 50 বছরে দেশের নেতারা এই দেশটাকে লুট করেছে। সেটা কোনো ব্যাপার না, এই কথাটা কোনো হিন্দুস্তানির কাছে গোপন নেই, সেই জন্য লোকেরা হাততালি দিচ্ছে বসে। এবং কিন্তু যদি আমি এটা বলি যে এই দেশের বাবারা, সাধুরা, গুরুরাও লুটেছে, তাহলে লোকে হাততালি দেবে? দেখুন, এই কথাটা সত্যি যে আমাদের এখানে দেশে বাবারা নিজেদের নামে ট্রাস্ট বানিয়ে নিয়েছেন, নিজের ছেলেকে ট্রাস্টি বানিয়ে নিয়েছেন, নিজের বউকে ট্রাস্টি বানিয়েছেন। আচ্ছা, আগে সাধু সন্ন্যাসী হতোই না, ঋষিমণি? তাদের না বেশিরভাগেরই একজন পত্নী ছিল। আজকালকার গুরুদের তো অনেক পত্নীও থাকে, এবং পত্নীই নয়, প্রেমিকাও থাকে, এবং সেই জন্য এটাও মনে করা হয় স্বামীজি, যত টাকা এই ধর্মতে আছে অত টাকা কোনো বিজনেসে নেই। এখন এই কথাটা আমি বলি যে ধর্মের নামে মানুষের থেকে পয়সা নেওয়া তো ভুল নয়, কিন্তু সেই পয়সার ব্যবহার কোথায় করা হচ্ছে সেটা। না, আপনি এটা বলুন, যত টাকা আপনি নিয়েছেন তার ব্যবহার কিভাবে করছেন? এখনো পর্যন্ত যত টাকা নিয়েছি আমি, তা দিয়ে আমি যেটা হরিদ্বারের ভেতরে পতঞ্জলি যোগপীঠে একটা ওপিডি বানাই, যেটা এখন পৃথিবীর সবথেকে বড় বিগেস্ট ওপিডি হবে, যাতে প্রায় 5,000 রোগীর চিকিৎসা করা যাবে, এবং প্রতিটি ব্যক্তিকে যেখানে ফ্রিতে পরামর্শ, মানে একজনও ব্যক্তির থেকে একটা টাকাও কনসালটেন্সি ফিজ নেওয়া হবে না, বরং গরিব মানুষকে ওখানে বিনামূল্যে ওষুধের প্রায় 90% পর্যন্ত ছুট দেওয়া হয়, যাতে মানুষ অপব্যবহারটা না করতে পারে। আমি যা নিয়েছি এক টাকার হিসেব নিকেশ দেশের যে কোনো ব্যক্তিকে আমি দিতে পারি। আর একটা কথা, আজকে প্রায় 500 ব্যক্তি আশ্রমে সেবা করেন, 100 জন বৈদ্য যারা একটা টাকা পর্যন্ত নেন না। পতঞ্জলি যোগপীঠ যেটা আমি বানাচ্ছি তার ভেতরে প্রায় আমি 20% থেকে শুরু করে 25% মানুষকে ফ্রিতে থাকার, ফ্রিতে খাবার, আজকে ফ্রিতে চিকিৎসা সব ব্যবস্থা করছি আমি। তো আমি মানুষের থেকে যা নিচ্ছি তা মানুষের জন্যই খরচ করছি। স্বামীজি, এটা কি বাণিজ্যকরণ নয়? যেখানে আপনার ক্যাম্প হয় তার বাইরে ওষুধের দোকান খোলা হয় বিক্রির জন্য। চিকিৎসায় ফার্স্ট প্রায়োরিটি আমি যোগকেই দিই,
এবং আয়ুর্বেদিক ওষুধেরও আমি বেশি সমর্থক নই, কিন্তু যেহেতু প্রাকৃতিক তাই সেগুলোতে বেশি সাইড এফেক্ট থাকে না। সেজন্য আমি বলি যে ভাই দেখো, প্রথমে প্রাথমিকভাবে আমার যোগ, তারপরে আমি জীবন রক্ষার জন্য যদি আয়ুর্বেদের প্রয়োজন পড়ে তাহলে ব্যবহার করি, অ্যালোপ্যাথিরও প্রয়োজন পড়লে আপনি অবশ্যই ব্যবহার করবেন। আমি একটা পুরো প্রজেক্ট বানিয়েছি, পতঞ্জলি যোগপীঠের একটা ঘোষণাপত্র, আমি তাতে দিয়েছি যে আমি বিরোধিতা অ্যালোপ্যাথিরও করি না। মানুষের হার্ট অ্যাটাক হলে তাকে হসপিটালে যেতেই হবে, ঠিক কি না? আপনার কাছে তো কোনো ডিগ্রি নেই আয়ুর্বেদের। আমি যে স্টাডি করছি এবং যে স্টাডি আমি করেছি সেগুলো এই স্কুল আর কলেজে পড়ানোই হয় না কখনো। সেখানে পড়লে আমি আজ আপনার সামনে এই এনশিয়েন্ট মেডিকেল সায়েন্সের বিষয়ে বলতেই পারতাম না। আমি বলি যে এনশিয়েন্ট মেডিকেল সায়েন্সে ফিজিক্যাল বডির ওপর এখন রিসার্চ হচ্ছে, আর ফিজিক্যাল বডির বিষয়েও আমার নলেজ অনেক আছে, প্রশ্ন করতে পারেন আমাকে। কিন্তু যারা ডাক্তার হবে, যারা ওষুধ দেবে, তাদের কাছে কিছু না কিছু ডিগ্রি তো থাকা উচিত। দেখুন, আমার কাছে ডিগ্রি আছে। আমাদের ঋষি পরম্পরায় গুরুকুল চলে। আমাদের গুরুকুল সংস্কৃতি যে আজও জীবিত, সেই পরম্পরায় আমি অধ্যয়ন করেছি এবং সেই পরম্পরায় অধ্যয়ন করে আমি বেদাচার্য, আয়ুবেদাচার্য, দর্শনাচার্য যা পরম্পরা ছিল সেই পরম্পরাকে, এখন আপনি ভারতের পরম্পরাকে যদি অস্বীকার করেন তাহলে হয়তো একটা প্রশ্ন করতেও পারেন আপনি আমাকে। এবং দেখুন, আজকে আপনাকে বলছি, আজকে যে এই যে কবিরের ওপর পিএইচডি করা হয়, তুলসী দাসের ওপর মানুষ পিএইচডি করে, মহর্ষি চড়ক এবং সুশ্রুতের ওপর পিএইচডি করে। আমি আপনাকে লিখে দিচ্ছি, কিছুদিন বাদে স্বামী রামদেবের ওপরেও মানুষ পিএইচডি করবে। এতক্ষণ অনেকগুলো অভিযোগ করলাম, শেষ অভিযোগটা আমি নিয়ে আসব, কিন্তু তার আগে একটা ব্রেক নেব। স্বামী রামদেবের ওপর জনতার মোকদ্দমার আরও এক পর্ব ব্রেকের পর। আজকে আদালতে আজ আমরা জনতার পক্ষ থেকে জবাব চাইছি স্বামী রামদেবের কাছে। আপকি আদালতে স্বামী রামদেবের উপরে অভিযোগ হলো যে উনি চরম ক্ষমতার সান্নিধ্যে থাকতে চান। স্বামীজি, যে সাংবাদিকরা দেখা করে, মিডিয়ার লোকের আপনার সাথে দেখা করে, তারা বলে যে আরোগ্যের, যোগের, আয়ুর্বেদের কথা আপনি কম বলেন, রাজনীতির কথা বেশি বলেন। যদি এই দেশের ভেতরে যা ঘটে যাচ্ছে সেই সম্পর্কে যদি আমি প্রতিক্রিয়া দিই, তাহলে আমি কোনোভাবেই ভাবতেই পারি না যে আমি কোনো রকম পাপ বা অপরাধ করে ফেলেছি বা কোনো রাজনীতি করে ফেলেছি। আমি একটা কথা এখনো বলে দিচ্ছি, আমি এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক পার্টির সদস্য নই, আমি কোনো রাজনৈতিক পার্টির মিটিংয়ে কখনো যাইনি এবং ভবিষ্যতেও আমার এটাই সংকল্প, আমি কোনো রাজনৈতিক পার্টির সঙ্গে যুক্ত নই এবং ইন ফিউচার যতদিন আমার জীবনে প্রাণ থাকবে আমি কোনোদিন রাজনৈতিক পার্টির সাথে যুক্ত হব না, এটা আমি প্রতিজ্ঞা করলাম। বলছেন যে কোনো রাজনৈতিক দলে আপনি জয়েন করবেন না, তো নিজেই পার্টি বানাবেন? আসল ব্যাপারটা হলো, আমি নিজের প্রতিক্রিয়া যখন শক্তির সঙ্গে দিয়ে থাকি না, কোনো কথা যখন মানুষের জোরের সাথে বলে এবং তাতে যখন কোনো কিছু প্রভাবিত হয়ে যায় তো মানুষ ভীত হয়ে পড়ে। তো কিছু রাজনৈতিক লোকও চিন্তা করে যে বাবা রামদেব যদি এসে যায় তাহলে মামলা কি হবে। ওটা তাদের ভ্রম, এমনভাবে কারোর ভাবা উচিতই নয়। বিশেষ করে এই ভ্রম এই কারণে তৈরি হয়েছে যখন আপনি ঠিক করেছেন যে হরিদ্বারের বদলে আপনি দিল্লিতে আশ্রম বানাবেন। যোগ একটা খুব বড় সমাধান হতে পারে সারা পৃথিবীকে নিরোগ করার জন্য, এবং তার জন্য একটা আপনার বিশাল কেন্দ্র চাই। তো হয়তো সেই বড় কেন্দ্রটা দিল্লিতে অবশ্যই হতে পারে। বা আর আপনি ভাষণে মানুষকে বলেছেন ভারতের কত টাকা সুইস ব্যাংকের অ্যাকাউন্টে জমা আছে? প্রায় ৪৮ লক্ষ কোটি টাকা হিন্দুস্তানের সুইস ব্যাংকের ভেতরে জমা রয়েছে, যেটা প্রায় ৩৭টা ব্যাংকে আছে। এটা গভর্নমেন্টের রিপোর্টে কথা বলা হয়েছে। এই ৩৭টা যে আছে না, যাতে আমি বলছি ৪৮ লক্ষ কোটি টাকা সেখানে জমা আছে, এটা ছাড়াও দেশ থেকে যে লুট করে নিয়ে যাওয়া সম্পত্তি পর্তুগাল, ইংল্যান্ড এবং হল্যান্ডে যে আর্কাইভ এবং মিউজিয়ামের ভেতরে জমা রয়েছে সেটাও প্রায় ৫০ লক্ষ কোটি টাকার কাছাকাছি। সব মিলিয়ে প্রায় ১ লক্ষ কোটি টাকা হবে। দেশের ১ বছরের বাজেট প্রায় ৪.৫ লাখ কোটি টাকার হয়ে থাকে। এভাবে যদি সেই সম্পত্তি এই হিন্দুস্তানে আনা হয় তাহলে ২৫ বছর পর্যন্ত কোনো ট্যাক্স ছাড়াই চলতে পারে। আপনি বলবেন স্বামীজি দিবা স্বপ্ন দেখছেন, এমন হয়েছে। ফিলিপিন্সের ভেতরে জেরের আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানেও এটা হয়েছে। আমাদের দেশেও যতটা কালো টাকা সুইস ব্যাংকে জমা রয়েছে সেটা ফেরত আসা অবশ্যই উচিত। স্বামীজি যদি আপনার কথা অর্থমন্ত্রী শোনেন তাহলে আপনাকে বলবে যে আপনি যোগ শেখান, কেন এই ব্যাপারে নাক না, গলাচ্ছেন? একটা কথা আমি বলছি, এই দেশের টাকা, এটা ওনার টাকা তো নয়, এটা অর্থমন্ত্রীর টাকা নয়, এটা সাংসদের টাকা নয়, এটা দেশের টাকা। এটা তো সরকারের কাজ, এটা সাধু সন্ন্যাসীদের কাজ তো নয়। আমি একটা কথা বলছি, আমি সন্ন্যাসী হওয়ার আগে কিন্তু একজন ভারতীয়, এবং ভারতীয় হয়ে ভারতের কথা বলা ভুল নয়। ভারতীয় হয়ে ভারতের হিতের কথা বলা পাপ বা অপরাধ নয়, রাজনীতি করাও নয়, ওদের বলা উচিত। ধার তো আমাদের ওপরেও আছে, আপনার ওপরেও রজতজি। ১৮,০০০ টাকা কমপক্ষে ধার আছে এই দেশের ভেতরে। প্রায় ১৮, ১২ + ৬
দেশ আর বিদেশি সব মিলিয়ে 18 লক্ষ কোটি টাকার ধার রয়েছে, বুঝতে পেরেছেন? এবং এই টাকা যদি হিন্দুস্তানে ফেরত না আসে, ইন্ডিয়ান গভর্নমেন্টকে শুধু একটা কাজ করতে হবে, একটা প্রস্তাব পাস করাতে হবে এবং ইউএনএ তে পাঠাতে হবে, এবং ইউএনএ থ্রু সুইস গভর্নমেন্টে যাবে, সেখান থেকে এই টাকা হিন্দুস্তানে ফেরত এসে যাবে। তো এটা কি দেশের জন্য ভালো হবে না? এসব কথা শুনে তো মনে হয় যে আপনি প্রধানমন্ত্রী হতে চান। না আমি প্রধানমন্ত্রী হতে চাই না, না কোনো অর্থমন্ত্রী হতে চাই। আমি একটা কথা বলতে চাই, এগুলো ফ্যাক্ট কি না ভুল বলছি আমি? এখন প্রথম কথা হলো, এটা যদি ফ্যাক্টই হয় তাহলে তো এখানে যতজন মানুষ বসে আছেন, তো বলুন এই কথাটা ওঠা উচিত কিনা? আপনারাই বলুন। ওঠা উচিত, এই দেশের লোকেরা মানছে। এবং আপনার এই কথাটা অর্থমন্ত্রীকে প্রশ্ন করা উচিত যে আপনি তো ঋণ নিয়ে আসছেন, যত মাল্টি ন্যাশনাল কোম্পানিকে আপনি এখানে ডাকছেন, ভিক্ষা চাওয়ার মতো দেশকে ভিখারিদের পংক্তিতে দাঁড় করিয়ে দিয়েছেন। যদি এই দেশের টাকা ফেরত আনা যায় তাহলে একই দিনে আমাদের দেশ বিশ্বের সব থেকে বড় আর্থিক শক্তি হয়ে উঠতে পারে এবং আমেরিকা আমাদের সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে, কারণ সব থেকে বড় ঋণগ্রস্ত দেশ হবে পৃথিবীর। এই দেশের দুর্দশা নিয়ে কি একজন সাধারণ মানুষের মতন আমার ভাবা উচিত নয়? সেই জন্য আমি বলি, এই রাষ্ট্রের জন্য প্রতিজন ভারতীয়র ভাবাটা উচিত, সে যে শ্রেণীরই হোক, সে সন্ন্যাসী হোক, গৃহস্থ হোক, তাতে কোনো তফাৎ পড়ে না। আমরা এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেছি, এই দেশের মাটির জন্য কথা বলা কোনো ভুল নয়। আপনি মাল্টি ন্যাশনালের বিরোধী, আমেরিকার বিরুদ্ধে আপনি কটু কথা বলেন, নেতাদের বিরুদ্ধে বলেন, বাবাদের বিরুদ্ধেও বলেন। আপনার কোনো ভয় লাগে না? আমার আসলে মনে হয় যে আমি যতদিন এই পৃথিবীতে থাকব ততদিন পৃথিবীর মানবিক শক্তি আমার কোনো ক্ষতি করতে পারবেই না, যতদিন আমার উপর ভগবানের হাত আছে। যখন আমি এই পথে চলা শুরু করি তখন প্রথম থেকেই জানি যে এই পথ কাঁটায় ভরা হবে, কিন্তু তারপরও এখন তো আমি এই কথাটা বলি যে যখন সমুদ্রে ঘর বেঁধেছি তখন শিশিরে কে ডরায়। প্রথম থেকেই মেনে নিয়েছি এবং মেনে নিয়েই আমি দেশের স্বার্থে যা আমার ভালো লাগে আমি সেটা বলে থাকি, এবং রাষ্ট্রের স্বার্থে বলা পাপ অথবা অপরাধ নয়, বরং রাষ্ট্র স্বার্থ যখন সংকটে তখন মৌন থাকা পাপ এবং অপরাধ। এই ছিল আপকে আদালতে আমাদের অভিযোগ, স্বামী রামদেবের জবাব। এখন সময় আজকের মামলায় আজকের জাজ রঞ্জিত কুমারের রায়দানের। স্বামীজি আপনার বিরুদ্ধে আনা অভিযোগের খুবই যুক্তিপূর্ণভাবে জবাব দিয়েছেন। এই কথাতে কোনো সন্দেহ নেই যে স্বামী রামদেব নিজের কাজের দ্বারা কোটি কোটি মানুষকে প্রভাবিত করেছেন, আর ওনার চিকিৎসায় লক্ষ লক্ষ মানুষের উপকার হয়েছে। স্বামীজি আজ এই আদালতে নিজের বিরুদ্ধে আনা অভিযোগের সন্তোষজনক উত্তর দিয়েছেন। এই আদালত ওনার বিরুদ্ধে আনা সব অভিযোগ থেকে ওনাকে মুক্ত করছে। আদালতের বিশ্বাস যে ওনার কাজে দেশের মানুষের লাভ আর উপকারই হবে। এই আশা আর বিশ্বাসের সাথে যে স্বামী রামদেব নিজের যোগবিদ্যায় আরও অনেক বেশি মানুষকে সুস্থ করতে থাকবেন, চিকিৎসা ক্ষেত্রে গবেষণা চালিয়ে যাবেন এবং মানুষের মঙ্গল করবেন। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে আপকে আদালতে এক নতুন মোকদ্দমা নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।